বেদে বেড়ে যে গান বাজাচ্ছেন না, আমি একটু এই যে তুমি নাও, এটা তুমি পরে পরে দেখছে কয়জন এটা তারপরে দেখানো কয়জন একটা কাজ করা যায় না, যারা ক্লাস নিয়ে নিন তোমাদের রুটিন তো রাত্রে ক্লাসটা নিলে মনে হয় ভালো হয়। দিনে কেমন ঝামেলা, আচ্ছা থাক। তুমি নাস্তা করছো? জিজ্ঞেস করা হয়নি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আশা করি তোমরাও ভালো আছো। হ্যাঁ, আমরা এখন গত দিনের পর মানে কালকের পরে আজকে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। কয়জন আছো তোমরা? তোমরা আছো হলো 40 প্লাস না 40? আচ্ছা থাকো। গতদিন আমাদের মানে গতকালকে লাস্ট টপিক কি ছিল বলো? সর্বশেষ টপিক ছিল আমাদের পৃথিবীতে সবচেয়ে হালকা গ্যাস হলো হাইড্রোজেন। এটা লিখছিলাম না? পদার্থের অবস্থার মধ্যে দিতে কয়েকটা কথা লিখছিলাম, তো এখানে আর 4-5টা কথা লিখবো, লিখে এখান থেকে আমরা চলে যাব আর কি। হ্যাঁ, লিভ নিব। নেক্সট পয়েন্টে লেখো, পরবর্তী পয়েন্ট, পৃথিবীতে সবচেয়ে ভারী গ্যাস হলো গত দিনের পরে। হ্যাঁ, নেক্সট পয়েন্ট হবে পৃথিবীতে সবচেয়ে ভারী গ্যাস হলো, পৃথিবীতে সবচেয়ে ভারী গ্যাস হলো রেডন। 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 লিখছো? এখানে রেডন সম্বন্ধে 1-2টা কথা আমরা বলে রাখি, কারণ রেডন নিয়ে অনেক কথা বলতে হবে, লার্জ কথা বলতে হবে। তো আমরা এখানে সংক্ষিপ্ত যে কয়টা কথা না বললেই না, সেই কয়টা কথা একটু শুনে নিই। রেডন কিভাবে আবিষ্কার হয়, হ্যাঁ, কোত্থেকে আসে, এটা তোমাকে জানতে হবে এখানে। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে 2-3টা কথা বলবো। শুধু এতটুকু আমরা জানবো রেডনের। আমি একদম দ্রুত চলে যাচ্ছি এখান থেকে, জাস্ট তোমাকে স্মরণ করাই দিয়ে যাই, তুমি পড়ে ফেলছো হয়তো বা। এটা হলো জার্মানের কাহিনী। হ্যাঁ, খুব মনোযোগ দিবা। এটা হলো জার্মানের কাহিনী, অর্থাৎ জার্মান বিশ্ববিদ্যালয়ের যেনারা গবেষক ছিলেন, অ্যাজ লাইক উইলহেম রঞ্জেন, হেনরি বেকেরেল, উইলিয়াম ডর্ন, মাদাম কুরি, পিয়ারে কুরি, ম্যাক্সওয়েল, ম্যাক্স প্ল্যাঙ্ক, আলবার্ট আইনস্টাইন, এক্সেট্রা এক্সেট্রা সোয়ান, এই সমস্ত বিজ্ঞানীদের রিসার্চ সেন্টার হচ্ছে জার্মান বিশ্ববিদ্যালয়। দ্যাট ইজ হোয়াই এখানকার গুরুত্বপূর্ণ ইনভেনশন একটা হলো সিআরটি বা এক্স রে, অ্যানাদার ইম্পর্টেন্ট হচ্ছে ইউরেনিয়াম, নেক্সট অ্যানাদার ইম্পর্টেন্ট হচ্ছে রেডিয়াম, অ্যান্ড দ্যাট ইজ দ্য কনসিকুয়েন্সেস ইজ দ্যাট রেডিয়াম। অর্থাৎ রেডন একটা ছিল, রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল ছিল, সেইটার কনসিকুয়েন্সেস, তার ফলাফল হচ্ছে, ফলস্বরূপ হচ্ছে আমরা পেয়েছি কি রেডন। রেডিয়াম নামক তেজস্ক্রিয় মৌল, এটা হচ্ছে পৃথিবীর 3য় তেজস্ক্রিয় মৌল, থার্ড অন। তোমরা জানো তাই না? ফার্স্ট অন, প্রথম তেজস্ক্রিয় মৌল। সামনে এই জানটা লাগাই দাও, গান মনে হচ্ছে না। আরে আল্লাহ রে, এই দোকানদার কি অবস্থা রে, একটু ওয়েট করো, পার্শ্বে দোকান নিয়ে কি ঝামেলা। তো আমরা যা বলছিলাম শোনো, তো পৃথিবীর সর্বপ্রথম, শুধু একটু চাপাই দাও তাইলে হবে, পৃথিবীর সর্বপ্রথম তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে, আমরা জানি সবাই, ইউরেনিয়াম, তাই না? তার পরবর্তী তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে থোরিয়াম, তার পরবর্তী তেজস্ক্রিয় মৌলের নাম হচ্ছে রেডিয়াম, ঠিক তো? আচ্ছা, এই রেডিয়াম যখন আবিষ্কার হয় 1998 সালে, আমরা জানি মাদাম কুরি, পিয়ারে কুরি, তারা দুইজন হাজব্যান্ড ওয়াইফ, তারা মিলে এই মৌলটা আবিষ্কার করে, নাম রেডিয়াম, তাই না? এরকমভাবে আমরা প্রকাশ করতাম। দেখো, খেয়াল করো, রেডিয়াম। তো একটু সংক্ষেপে খালি শুনে নাও, একেবারে সংক্ষেপে। তা হচ্ছে প্রথমে আমরা আবিষ্কার করি হচ্ছে কি সিআরটি। দেখো, এর ফলাফল আমরা আবিষ্কার করি এক্স রে। এটা হলো 1995 সালের কাহিনী।
সরি কি বলছে, 1895 সালের কাহিনী, 1895 সালের কাহিনী। একটু মনোযোগ দিও, আর না বুঝলে টেক্সট করিও। তোমার ইয়েটা কি অস্পষ্ট দেখা যাচ্ছে নাকি? ক্যামেরা কি, ক্যামেরাটা মুছে নাও তো একটু, শামিম ক্যামেরাটা মুছে নাও তো একটু, ক্যামেরাটা একটু মুছে, এই যে টিস্যু দিয়ে মুছে নাও, টিস্যু তো আছে ওখানে, টিস্যু নিয়ে এসো নাকি, দেখো টিস্যু কি খুঁজে পাবা? একদম ভিতরের দিকে দেখো, ঢাকা আছে। না মনে হয় নেটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই যে মাঝে মাঝে আপ ডাউন করছে কেন? বাস নেট প্রবলেম হচ্ছে, এই জন্য এরকম হচ্ছে। যাই হোক, দেখো ফোকাসটা আসছে না, খেয়াল করো। তো আমরা একটু রেডনের কাহিনী, আত্মকাহিনী শুনছি। রেডন হচ্ছে একটা কনসিকুয়েন্সেস, ফলাফল। কার ফলাফল রেডনটা? রেডন হচ্ছে রেডিয়ামের ফলাফল। কিভাবে কি হয়েছে একটু দেখে নাও প্লিজ। তো আমরা সংক্ষেপে বলছি, সিআরটি মানে, সিআরটি আবিষ্কার করা হয় কোথা থেকে যেন আমরা বলছিলাম? সিআরটি আমরা আবিষ্কার করেছিলাম জার্মান বিশ্ববিদ্যালয় থেকে। এই সিআরটি আবিষ্কার করে উলহেম রঞ্জেন কত সালে? 1895 সালে আবিষ্কার করে। এই 1895 সালে উলহেম রঞ্জেন এক্সটা আবিষ্কার করে, তার ফলাফল ওখান থেকে আস্তে আস্তে যা আসলো, এর পরবর্তীতে আমরা আসলাম হচ্ছে ইউরেনিয়াম আবিষ্কার করলাম। এটা হচ্ছে 1896 সাল। কি যা সাল ভুল লিখতেছি কেন? 1896 সাল। আচ্ছা, এটাকে বলা হয়, এখান দিয়ে রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা শুরু হলো 1896 সালে। যখন ইউরেনিয়াম আবিষ্কার করলাম, তখনই পৃথিবীতে শুরু হলো একটা ঘটনা, নাম দিলাম আমরা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা ঘটনাটা এখানে শুরু হয়, রেডিও অ্যাক্টিভিটি। একটু বুঝে নাও, রেডিও অ্যাক্টিভিটি এই ঘটনা। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই জার্মানি, কিন্তু সব কাহিনীগুলো হচ্ছে জার্মানি। এর পরবর্তীতে আমরা আবিষ্কার করলাম হচ্ছে থোরিয়াম, এই তেজস্ক্রিয় মৌল, সেকেন্ড ওয়ান তেজস্ক্রিয় মৌল। এইটা আবিষ্কার করলো মাদাম কুরি, পিয়ারে কুরি 1898 সালে। ব্যাস, এর পরবর্তীতে আমরা আবিষ্কার করলাম হচ্ছে রেডিয়াম। দেখো, রেডিয়াম আবিষ্কার করলাম, এইটা মোটামুটি 1900 সালেই বলা চলে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে 98 তো একটা এর ইফেক্ট আছে, কিন্তু কমপ্লিটলি এটা হয়েছে 1900 সালের ঘটনা। পরবর্তীতে মাদাম কুরি, পিয়ারে কুরি তারা জার্মান থেকে চলে যায় হচ্ছে তাদের মাতৃভূমি যেটা পোল্যান্ড। পোল্যান্ডে যখন তারা চলে যায়, চলে গিয়ে ওখানে গিয়ে তারা বিয়ে শাদী করে। এখানে তারা ছাত্র শিক্ষক ছিল আর কি, স্টুডেন্ট, ছাত্রী শিক্ষক। পরবর্তীতে তারা জার্মানি গিয়ে যখন পোল্যান্ডে গিয়ে বিয়ে শাদী করলো, ওইখানে তাদের যে মানে অসমাপ্ত বলা হয় আর কি, গবেষণা রেডিয়াম নিয়ে, সেটা তারা রেখে চলে যায় এখানে। আর এই অসমাপ্ত গবেষণাটা সম্পন্ন করেন হচ্ছে বিজ্ঞানী উইলিয়াম ডন এই 1900 সালের শেষের দিকে এসে। সেখানে তারা কি বলে গেছিল জানো? এরা বলে গিয়েছিল, মাদাম কুরি, পিয়ারে কুরি, যে এখান থেকে তো 3টা তেজস্ক্রিয় মানে 3টা ক্ষতিকর রশ্মি, আলফা, বিটা, গামা নির্গত হয়। বুঝলা? সত্য কথা। কিন্তু এখানে অতিরিক্ত একটা পার্টিকেল নির্গত হয়, যা ক্ষতিও করে না, কোনো উপকারও করে না। এইটা তারা কোনো আইডেন্টিফাই করতে পারে নাই। এভাবে রেখে তারা দুইজন চলে যায়। ফলাফল পরবর্তীতে ওই সালেই 1900 সালেই বিজ্ঞানী উইলিয়াম ডন, 1900 সালেই বিজ্ঞানী উইলিয়াম ডন তিনি এসে বলেন, ইটস ক্লিয়ারলি প্রুভস দ্যাট, তিনি স্পষ্টভাবেই প্রমাণ করতে সক্ষম হন যে একটা আলফা আছে, একটা বিটা আছে, সত্য কথা, আর একটা গামা আছে, এটাও সত্য কথা। আনফর্চুনেটলি যে আর একটা অতিরিক্ত ছিল এখানে, সেই অতিরিক্তটার কিরে চোখে লাগছে কেন? আচ্ছা, সেই দেখো অতিরিক্তটার এক্সট্রা যেটা, এইটার কোনো ক্ষতি নাই, উপকারও নাই, কিন্তু একটা পার্টিকেল। সেই কথাটা 1900 সালের শেষে অ্যানাউন্সমেন্ট করলেন বিজ্ঞানী উইলিয়াম ডন। কোন বিজ্ঞানী বলো? জার্মান বিজ্ঞানী উইলিয়াম ডন।
এই যে বেচারার নামের শেষের শব্দটা ডর্ন, আর এখান থেকে রে, রে আর ডন একসাথে করে নাম রাখা হয়েছে রে ডর্ন। হ্যাঁ, তাহলে এইখানে নামটা হয়েছে এইভাবে, দেখো, রেডিয়ামের রে ডি আম প্লাস ডর্ন, এখান থেকে নামটা নেওয়া হয়েছে রে আর হচ্ছে অর্ন, এইভাবে নামকরণটা করা হয়েছিল রেডন। এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভারী গ্যাস, ইহা একটি নিষ্ক্রিয় গ্যাস। এখন আমরা যে রেডন পড়লাম সেই জায়গায় তুমি একটু কাইন্ডলি এখানে একটু নোট করে নাও, দ্যাট ইজ দ্য নোট। হ্যাঁ, এই কথাগুলো নোটের মধ্যে উল্লেখ রাখো, সুন্দর করে লিখে রাখো। সবগুলো বিসিএস এর প্রশ্ন, সব বিসিএস যা লেখাইছি এখানে। পুরো কাহিনীটা জার্মানের, বিজ্ঞানীগুলো, এইটা জার্মান বিজ্ঞানী, এইটা হচ্ছে ফরাসি বিজ্ঞানী, এরা দুইজন পোল্যান্ডের বিজ্ঞানী, ইনি জার্মানের বিজ্ঞানী, বুঝতেছো? মাদাম কুরি, পিয়ারে কুরি, এটা উলহেম রঞ্জেন জার্মান, এর বাড়ি হচ্ছে ফ্রান্স, হেনরি বেকেরেল, এ হচ্ছে মাদাম কুরি পিয়ারে কুরি, এ হচ্ছে মাদাম কুরি পিয়ারে কুরি, এদের বাড়ি হচ্ছে পোল্যান্ড। আর এই যে লাস্ট পার্সন উইলিয়াম ডন, এর বাড়ি জার্মান, সে রেডন আবিষ্কার করে। হ্যাঁ, ব্যাস। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এখান থেকে এই কথাটা মনে রাখবো, ঠিক তো? প্লিজ পরের পয়েন্টে লেখো সবাই, অনেক কিছু কিন্তু লিখে দিলাম। নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে আমরা লিখব পৃথিবীতে সবচেয়ে ভারী মৌল অবলিক পরমাণু, ওই আগের পয়েন্টের মতো করে লিখো। হ্যাঁ, পৃথিবীতে সবচেয়ে ভারী মৌল অবলিক পরমাণু, পৃথিবীতে সবচেয়ে ভারী মৌল অবলিক পরমাণু অবলিক পদার্থ, পৃথিবীতে সবচেয়ে ভারী মৌল অবলিক পরমাণু অবলিক পদার্থ, পৃথিবীতে সবচেয়ে ভারী মৌল অবলিক পরমাণু অবলিক পদার্থ অবলিক ধাতু, পৃথিবীতে সবচেয়ে ভারী মৌল পরমাণু পদার্থ ধাতু। হ্যাঁ, হলো, এটা ইউরেনিয়াম হবে না কিন্তু, লেখো অসমিয়াম, অনেকগুলো কারণ আছে। অসমিয়াম, অসমিয়াম, প্রতীকটা হচ্ছে ক্যাপিটাল ও স্মল এস, অসমিয়াম। পৃথিবীতে সবচেয়ে ভারী ধাতু হলো, মানে ভারী মৌল পরমাণু পদার্থ ধাতু একই কথা, হলো অসমিয়াম। প্রতীকটা হচ্ছে, নোটেশনটা হচ্ছে ও এস, ক্যাপিটাল ও স্মল এস। আর তোমরা কোনো কিছু না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করবা। অটো ফোকাস করতেছে, আচ্ছা মারো, অটো ফোকাস মানো, যে ফোকাস মারো, আমি কমেন্টগুলো দেখতে পেলেই হলো। আচ্ছা, সামনে দাঁড়ালে পরিষ্কার দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, যে অন্ধকার দেখা যাচ্ছে, এখন সাইডে গেলে পরিষ্কার হচ্ছে। যাই হোক, অন্যজন একটু বাড়ছে, হোক, অটো ফোকাস হোক। কারা আছে এখানে? মোটামুটি কারো কিছু দেখা থাকলে লিখো কিন্তু, আমি টানছি। নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্টে লেখো প্লিজ। পৃথিবীতে সবচেয়ে হালকা, সবাই লেখো, পৃথিবীতে সবচেয়ে হালকা এবং সক্রিয় ধাতু হলো, পৃথিবীতে সবচেয়ে হালকা এবং সক্রিয় ধাতু হলো, পৃথিবীতে সবচেয়ে হালকা এবং সক্রিয়, দুইটা একই। পৃথিবীতে সবচেয়ে হালকা এবং সক্রিয় ধাতু হলো লিথিয়াম। পৃথিবীতে সবচেয়ে হালকা এবং সক্রিয় ধাতু হলো লিথিয়াম। লিথিয়াম পৃথিবীতে সবচেয়ে সক্রিয় ধাতু হলো, এবং হালকা এবং সক্রিয় ধাতু হচ্ছে লিথিয়াম, তাই না? তোমরা এখানে পড়েছিলা যে সবচেয়ে সক্রিয় ধাতু হচ্ছে পটাশিয়াম, তাই না? এই কথাটা কিন্তু শুদ্ধ না, কারণ আমি তোমাদেরকে একটা কথা বলছি, মেবি প্রথম দিকে, এই যে খেয়াল করো, বলছিলাম না যে যদি কোথাও এই রকম সবচেয়ে কথাটা উল্লেখ থাকে, তাহলে আমরা সেই আনসারটা করার সময় 14 বার চিন্তা করব, বিকজ সবচেয়ে প্রশ্ন দিয়ে তৈরিকৃত কোশ্চেনগুলো সবচেয়ে কঠিন। এই আনসারটা কারেক্টলি করতে গেলে তোমাকে দুইটা নলেজ রিসিভ তোমাকে করতে হবে, আগেই তোমাকে গ্রহণ করতে হবে। সেটা কি কি?
একটা হচ্ছে টোটাল জিনিস, যে জিনিস সম্বন্ধে তোমাকে কোশ্চেন করা হয়েছে সেগুলোর টোটালি সংখ্যা কয়টা, আর সেইগুলোর সিরিজ কি, সিকোয়েন্স কি, ধারাটা কি, কীভাবে সাজানো আছে, অনুক্রমটা কি। এই দুইটা নলেজ যখন তোমার থাকবে তখনই তোমার দ্বারা এটা সম্ভব। আপাতত তোমাকে আমি যা লিখে দিলাম তুমি সেইটাই লিখবা। পৃথিবীতে সবচেয়ে সক্রিয় ধাতু হলো এবং হালকা ধাতু হচ্ছে কি লিথিয়াম। তাহলে এদের একটা সিকোয়েন্স আছে, তাই না? আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে সক্রিয় ধাতু হয়তো কয়টা, বেশি সক্রিয় ধাতু হচ্ছে 6টা, তাই না? তাদের মধ্যে একটা সিরিয়াল আছে। তো ওই সিরিয়ালটা দ্বারা এখন আমি বলতে পারছি না, তোমাকে বলতে পারছি না মানে এখন তো বলা যাবে না, কারণ এখন হচ্ছে অন্য জিনিস আলোচনার বিষয়, ওটা বলতে গেলে অন্যদিকে চলে যাব। তো ওদের মধ্যে টপ লেভেলের বস হচ্ছে লিথিয়াম, বোঝা যাচ্ছে? এই জন্য আনসারটা হবে লিথিয়াম। নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট আর এখানে আমরা থাকি না। হ্যাঁ, আমাদের অনেক পড়াশোনা আছে, এগুলো একটু টুকটাক তোমরা দেখে নিও আর কি কী হবে না হবে এখানে। আর তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা শেষ করলাম। নেক্সট টপিক, পরবর্তী টপিকে চলে যাও। এনি মেঘলা আকাশ, এর আগে কি লিখছিলাম স্যার? আপনার তুমি কে ভাই? ও মতিউর রহমান। এই মতিউর তুমি ফোন দিও তো, তোমাকে কালকে আমি ফোন দিতে বললাম, তুমি কোন মতিউর আমি তোমাকে চিনতে পারছি না। বাট আপলোড করে দিলে আমরা অনেক উপকৃত হব, তোমরা অনেক উপকৃত হবা। আমরা আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। আগে তুমি এখন ভালো করে বোঝো, ঠিক আছে? আচ্ছা, তো যা বলছিলাম মতিউর রহমান, এদিকে খেয়াল করো, এখন ভালো করে বোঝো আর কি। হ্যাঁ, খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝো। আমরা একটা কথা বলছিলাম না তোমাদের সাথে, জ্ঞানীরা অন টাইম ইউজ করে না, যারা মূর্খ মানুষ তারা অন টাইম ইউজ করে, কিন্তু জ্ঞানীরা অন টাইম পারফর্ম করে। হ্যাঁ, অন টাইম ডান করে, একবার কাজ করে কিন্তু সারা জীবন তার ফলাফল পায়। ঠিক আছে, কাজটা ভালো করে করো, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে করো, একদম হৃদয়ের সাথে গেঁথে নাও, ওরা আজীবন মনে থাকবে তোমার। হ্যাঁ, আর তো অনেকক্ষণ থাকবেই তো এখানে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, দেখো তো আমরা যা বলছিলাম যে তাহলে আমাদের ধাতু সংক্রান্ত বিষয়গুলো বা মৌল সংক্রান্ত সবচেয়ে বেশি সবচেয়ে কম এগুলো একটু পড়ে নিবা। তো যেগুলো পরীক্ষায় আসছে আমি সেগুলো এখানে আলোচনা নিয়ে আসলাম। এখন আমরা নিউ একটা টপিক নিয়ে কথা বলবো, একদম সম্পূর্ণ নতুন টপিক। লেখো পরমাণুর গঠন। পরমাণুর গঠন নেক্সট টপিক। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। পরমাণুর গঠন। লিমন, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। বেটা তোমার না ক্লাস করা আছে, তুমি আমার ক্লাসে আসছো কি জন্য লিমন? আচ্ছা, মেঘলা আকাশ, শোনো, আমি আগের পয়েন্টে কি লিখছিলাম আমার তো মনে নাই। আগের পয়েন্টে লিখছিলাম পৃথিবীতে সবচেয়ে ভারী মৌল পরমাণু পদার্থ ধাতু হলো অসমিয়াম, এটা লিখছিলাম সম্ভবত। আর পরের পয়েন্টে লিখছিলাম পৃথিবীতে সবচেয়ে হালকা এবং সক্রিয় ধাতু হলো লিথিয়াম, এইটুকু লিখছি। আচ্ছা, নেক্সট পয়েন্ট মানে নেক্সট টপিক, পরমাণুর গঠন। সবাই লিখো পরমাণুর গঠন। আচ্ছা, পরমাণুর গঠন। একটু খেয়াল করো, আমরা কতদিন বলছি, তারপরে আবারও বলছি, পরমাণু গঠনটা কেমন সবাই একটু খেয়াল করো এদিকে। এটা যদি অ্যাটম হয়, পরমাণু হয় অ্যাটম, তো ধরো ইলেকট্রন এইদিকে সে মুভ করতেছে, তাহলে এর ভিতরে একটা অবভিয়াসলি একটা নিউক্লিয়াস থাকবে। অ্যাটমের গঠন যেটা, ভিতরে নিউক্লিয়াস থাকে। আর আমরা শিখছিলাম গতদিন নিউক্লিয়াসের মধ্যে দুইটা মূলকণিকা থাকে, একটার নাম হচ্ছে প্রোটন, একটার নাম হচ্ছে কি বলো তো, নিউট্রন, তাই তো? এখন এইটা হচ্ছে পরমাণুর গঠন। তাহলে পরমাণুর মূল গঠনটা কি? পরমাণুর মূল গঠন হচ্ছে, এইটা হচ্ছে পৃথিবীতে বস্তুর সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, একদম ক্ষুদ্রতম অংশ, তার নাম হচ্ছে পরমাণু, যাকে আর ভাঙা বিশ্লেষণ করা যায় না, তার নাম হচ্ছে পরমাণু। এই পরমাণুর গঠনের মধ্যে বলা হচ্ছে যে এর ভিতরে আবার একটা নিউক্লিয়াস থাকে, একদম ভিতরে সেন্টারে, আর কতগুলো এখানে পার্টিকেল থাকে, কণিকা থাকে, যাদেরকে আমরা বলে থাকি মূল কণিকা। বুঝতেছো? তাহলে অ্যাটমের গঠনের মধ্যে বেসিক কথা হচ্ছে দুইটা। অ্যাটম হচ্ছে পৃথিবীতে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, বুঝলাম? এই ক্ষুদ্রতম বস্তুর ক্ষুদ্রতম অংশ, এর মধ্যে আবার একটা নিউক্লিয়াস থাকে, ব্যাস। আর ওভারঅল এখানে কিছু মূল কণিকা থাকে। কি থাকে বলো তো? কিছু মূল কণিকা থাকে।
আচ্ছা 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 স্যার, দেখতে আসলাম, নতুন কিছু শেখা যায় কিনা? অবশ্যই নতুন কিছু শেখা যাবে। কিচ্ছু না শেখা গেলে অন্ততপক্ষে আমার দুইটা ধমক খাওয়া যাবে, নতুন কিছু তো শেখা যাবেই। হ্যাঁ লিমন, দেখো, থ্যাংক ইউ। তো যা বলছিলাম, এইটা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম অংশ, আর এটার গঠন হচ্ছে এইরকম। তাহলে এখানে একটা বেসিক অ্যাজাম্পশন হচ্ছে, থিঙ্কিং হচ্ছে, এই বস্তুটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বস্তু, আর এর মধ্যে গঠনটা এমন, এর মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, আর ওই নিউক্লিয়াসের বাহিরে একটা মূলকণিকা থাকে, তার নাম হচ্ছে কি ইলেকট্রন। ভিতরে কিছু মূলকণিকা থাকে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন। তাহলে এই যে অ্যাটম, এর মূল কণিকা একটা কথা আছে। তাহলে মূল কণিকা কথাটা কার সাথে রিলেটেড? অ্যাটমের সাথে রিলেটেড। অ্যাটমের ভিতরে থাকে মূল কণিকা। সেই মূল কণিকাগুলো আবার কয় রকম হইতে পারে? আমরা জানি মূল কণিকাগুলো 3 রকম হইতে পারে। নাম্বার 1, স্থায়ী মূল কণিকা, পার্মানেন্ট পার্টিকেল, বুঝতেছো? স্থায়ী মূল কণিকা। এই স্থায়ী মূল কণিকা হলো 3টা, ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। আচ্ছা, নাম্বার 2, এখানে থাকবে হচ্ছে অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী, হ্যাঁ, এটা পার্মানেন্ট না। বিজ্ঞানীগণ গবেষণা করতে গিয়ে হঠাৎ হঠাৎ করে কিছু দেখেছেন, আবার একটু পরে ভ্যানিশ হয়ে গেছে, তাদের পার্মানেন্ট কোনো অস্তিত্ব ছিল না, সেইগুলোকে বলা হয় অস্থায়ী মূলকণিকা। এ যাবত অনেকগুলো অস্থায়ী মূলকণিকা বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন, তার মধ্যে অন্যতম হলো, এই ক্লাস হয়েছে স্যার না? আচ্ছা ঠিক আছে ইলা, এই ক্লাস হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যদি ক্লাসটা হ্যাঁ 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 পড়বো, হ্যাঁ মেঘলা আকাশ দেখো। আর জানাতে ফেরদৌসিলা, তুমি যদি ক্লাসটা হয়ে থাকে তাহলে তুমি লিভ নিতে পারো, সমস্যা নেই। যার যার ক্লাস রিপিট হচ্ছে সে লিভ নিতে পারো, নিয়ে অন্য সাবজেক্ট পড়াশোনা করো বাসায় গিয়ে। আর যাদের লিভ নাই, রিপিট নাই, তারা ক্লাস করতে থাকো। তো কি বলছিলাম ভাই, যে অস্থায়ী মূলকণিকাগুলো হচ্ছে অনেক, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মেসন, গ্যাভন, হ্যাঁ, তারপরে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, হ্যাঁ, এই এক্সেট্রা এক্সেট্রা বিজ্ঞানীগণ অনেকগুলো পেয়েছেন। আর দুইটা হচ্ছে, আরেকটা হচ্ছে 3 নম্বর ভারী মূলকণিকা, যাকে আমরা বলে থাকি কম্পোজিট পার্টিকেল। তো এই ভারী মূলকণিকাগুলো আবার 2 রকম হয়ে থাকে। এটা ফিজিক্সের কথা অবশ্য। একটা হচ্ছে আলফা কণা, আর একটা হচ্ছে ডিউটেরন, আমরা জানি এগুলো। তো আপাতত আমরা কথা বলছি হচ্ছে স্থায়ী মূলকণিকা নিয়ে। স্থায়ী মূলকণিকা মিনস হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। কি আমাদের এটাকে মরিয়ম খাতুন, স্যার আমাদের লাইভ ক্লাস করতে নেট প্রবলেম এর কারণে ক্লাসের মাঝে মাঝে আটকে যাই, ওই কথাগুলো মিস করেছি, এই জন্য আপলোড ক্লাস করতে সুবিধা হয়, তাছাড়া লাইভ ক্লাস খুব ভালো। আচ্ছা ঠিক আছে, আপলোড তোমরা তো থাকছোই আপলোড ক্লাস। আচ্ছা যাদের হয়নি তারা করো আপলোড, হ্যাঁ ক্লাস তো আপলোড থাকছেই, হ্যাঁ তোমরা আবার করে নিবে, একটু পরে আবার রিপিট করে নিবা, সমস্যা কি? এত তাড়াতাড়ি তো ডিলিট হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা এত তাড়াতাড়ি ডিলিট হচ্ছে না, আরেকবার করে নিলে হয়ে যাবে। হ্যাঁ এখন করার পরে আরেকবার করো, অনেকক্ষণ থাকবে তো, খেয়াল করো। তো তোমাদের জন্য কাজটা করছি, শুধু কাশিম স্যার আমাকে অনুরোধ করেছেন, বলছেন, তাই আমি এই কাজটা করলাম। জানো আমার ব্যাচের স্টুডেন্টরা, আমার এখানে 8-10টা প্রাইভেট ব্যাচ, অনলাইন অফলাইন একসাথে, আমি কারোর একটা অনুরোধ, ইভেন তোমাদের তো সুযোগ আছে ফেসবুক লাইভে ক্লাস করা, ওদেরটা হচ্ছে জুম অ্যাপে ক্লাস করা, কোনো রকম কোনো সুযোগ দেই না আমি। এবং ওরা ক্লাসে রিপিট করবে, কোশ্চেন করবে, প্রয়োজন আমি ক্লাস 2 বার নিব। কিন্তু বিষয়টা হচ্ছে আমি ফেসবুকে তো লাইভ ক্লাস নেই, শুধু তোমাদের জন্য নিলাম, তাও না। কাশিম স্যার বলছেন বিধায় আমি ওনার সম্মানার্থে নিচ্ছি ক্লাসটা, কথা বলছেন, কেন উনি যথেষ্ট ভালো মানুষ এবং খুব অনারেবল পার্সন আর কি, খুব সহজ সরল একজন মানুষ, এবং ওনার কথাটা ফেলতে পারিনি। তাছাড়া পৃথিবীতে অনেকেই আমাকে অনুরোধ করেছে, হাতে পায়ে ধরেছে যে স্যার একটা ক্লাস, আমি বলছি না, লাইভে আমি কোনো ক্লাস নেবো না। কিসের লাইভ? ওগুলো কোনো লাইভ টাইপ হবে না। যার শেখার ইচ্ছা সে আমার কাছে এসে শিখবে। আমার প্রাইভেট ব্যাচ এতগুলো, তাদেরকে আমি সরাসরি জুম অ্যাপে ক্লাস নেই, অন্য যারা দেশের অন্য প্রান্তে আছে আর কি, কথা বুঝতেছো না? শুধু তোমাদেরকে আমি এইটা রাখছি এবং তাদেরও রেকর্ড দিইনি। আমি অন্য ব্যাচে ক্লাস করাবো, 3-4 ব্যাচে ক্লাস করবে তারা। তোমাদের জন্য সুযোগটা আছে, আমি ফেসবুক লাইভে ক্লাস নিচ্ছি, পরে আবার রিপিট করো, সমস্যা কী আছে? এই তো অনেকক্ষণ রাখবে তো স্বামী, তো করে নিও, সমস্যা নাই। আমি আস্তে আস্তে টানতেছি, দেখো। তো খেয়াল করো, আর ক্লাসে কোনো কোশ্চেন আসবে না, অসুবিধা নেই ইনশাআল্লাহ, কারণ আমি জানি তোমার কোশ্চেন কোন জায়গায় হবে, সেইভাবে আমি যাচ্ছি। দেখো তো স্থায়ী মূলকণিকা, প্রথমে আমরা বললাম কি ভাই, একটু প্লিজ শোনো, আমরা বললাম আফরোজা খেয়াল করো, আমরা প্রথমে বললাম যে মূলকণিকা, তাহলে পরমাণুর সাথে রিলেটেড হচ্ছে মূলকণিকা। আর মূলকণিকা হচ্ছে 3 প্রকার, স্থায়ী, অস্থায়ী, আর একটা হচ্ছে কম্পোজিট। আমরা এখন কথা বলছি স্থায়ী মূলকণিকা নিয়ে।
মূলকণিকা বলতে বেসিক্যালি স্থায়ী মূলকণিকা কি বোঝানো হয়। সেই স্থায়ী মূলকণিকা কয়টা ভাই? ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, সবাই খেয়াল করো। এখন এই ইলেকট্রনটা, প্লিজ লিসেন টু মি, এই ইলেকট্রনটা বিজ্ঞানীগণ প্রমাণ করেছেন, সবাই বোর, রাদারফোর্ড, যারা যারা আসছে সবাই মিলে একটাই প্রমাণ করেছেন যে এই ইলেকট্রন নিউক্লিয়াসটার বাহিরে চারদিকে আবর্তন করে, হ্যাঁ, রোটেটেড। কেমনভাবে রোটেশন করে সে? অ্যাজ লাইক আর্থ অ্যান্ড প্ল্যানেট অ্যান্ড স্টার, নক্ষত্র এবং গ্রহগুলোর মধ্যে যেরকম সম্পর্ক, ঠিক অ্যাজ লাইক দিস। এই নিউক্লিয়াসটা যদি স্টার হয়, সান হয়, নক্ষত্র হয়, সূর্য হয়, তাহলে এর পাশে যে পথগুলো সেগুলো হচ্ছে গ্রহের পথ, এগুলোকে বলা হয় অরবিট। সেইভাবে সে আবর্তন করে ইলেকট্রনগুলো। বুঝতেছ আমার কথা? তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে থাকে এবং নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সংখ্যায় আবর্তন করে। এক একটা কক্ষপথে এক একটা সংখ্যায় সে আবর্তন করে। এটা হচ্ছে একটা নিয়ম, এটা একটা পরমাণুর গঠন। এক। 2 নম্বর কথা বলছেন উনি যে নিউক্লিয়াসের ভিতরে কারা কারা থাকে। নিউক্লিয়াসের ভিতরে যারা যারা থাকে, লিমন তুমি ফোন দিতে পারো না আমাকে? ফোন দিয়ে টাচ দিবেন। আচ্ছা, ভুলে যাই, ওই ক্লাসটা এমন হয় যে অনেক টপিক থাকে, তো শেষে গিয়ে দেখা যায় যে 2 ঘন্টা ক্রস করে গেছে, সময় হচ্ছে না। ঠিক আছে, দাঁড়াও, খেয়াল করে দিও আরেকবার। তো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো ইলেকট্রনের কথা বললাম কি ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ। হ্যাঁ, ইলেকট্রন হচ্ছে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলোর মতো আবর্তন করে, বাস 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এখানে প্রোটন এবং নিউট্রন নামে যে দুইটা আছে, এরা সবসময় নিউক্লিয়াসের মধ্যে থাকবে, বাস। 3 নম্বর কথা, এদের চার্জ গুণটা কি, প্রকৃতিটা কেমন, নেচারটা কেমন, সেটা হলো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, হতাশাব্যঞ্জক লোক, হ্যাঁ, খারাপ। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। নিউট্রন এর কোনো চার্জ নাই, নিরপেক্ষ বা নিউট্রাল। কথা বুঝতে পারতেছো? তাহলে এই 3 জনের 3টা প্রকৃতি এবং অবস্থান। তাহলে প্রকৃতি এবং অবস্থান বললাম, 3টা স্থায়ী মূলকণিকা। খেয়াল করো মতির রহমান, হ্যাঁ মতির ফোন দিও আমাকে, পরে কথা বলবো। তো 3টা মূলকণিকা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, কে কোথায় থাকে এবং তাদের প্রকৃতি কি আমরা শিখলাম। একজনের প্রকৃতি ঋণাত্মক, আরেকজনের প্রকৃতি হচ্ছে ধনাত্মক, আরেকজনের প্রকৃতি নিউট্রাল, নিরপেক্ষ, সে কোনো কিছুই না। বুঝতেছ? আচ্ছা, এরপরে বিজ্ঞানীগণ বলেছেন, প্রমাণ করেছেন ওনারা যে কোনো পরমাণু অ্যাটমের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই প্রোটন থাকে। তার মানে প্রোটন এবং ইলেকট্রন সবসময়ই সমান থাকে। এই কারণে এই পরমাণুটা নিরপেক্ষ হয়ে থাকে, কারণ সে এখানে আছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ, তাহলে 2 জনের মধ্যে আকর্ষণ বিকর্ষণ করে নিউট্রাল হয়ে গেছে। এরা আর অন্যকে আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা রাখে না, অন্যকে আকর্ষণ বিকর্ষণ করবেও না, এর মধ্যে আকর্ষণ বিকর্ষণ ভ্যানিশ হয়ে গেছে। সো এই বস্তুটা এখন নিউট্রাল। তাহলে বলো তো ভাই, কমন সেন্স, যে অ্যাটম বা পরমাণু এ কি চার্জযুক্ত নাকি চার্জ নিরপেক্ষ? অবভিয়াসলি বলবা চার্জ নিরপেক্ষ। হ্যাঁ, আমাদের বিসিএস এর কোশ্চেন এটা আসছে। তাহলে পরমাণু কেন চার্জ নিরপেক্ষ হয়? বিকজ পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সমান সংখ্যায় থাকে এবং তারা পরস্পর বিপরীত চার্জযুক্ত হওয়ার কারণে চার্জগুলো মিনিমাইজ হয়ে যায়, ইকুইলিব্রিয়াম হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়। সেই জন্য ওই বস্তুটা ওভারঅল অন্য কাউকে আর আকর্ষণ অথবা বিকর্ষণ কিছুই করে না। রাইট? আচ্ছা, ঠিক আছে। এরপরে হ্যাঁ, এবার এদিকে দেখো, শাহিন, বাহ, থ্যাংক ইউ। কালকে শাহিন আসছিল, শাহিন এসে অনেকক্ষণ থেকে গেছে, থ্যাংক ইউ শাহিন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো তো ভাই, এই যে ইলেকট্রনগুলো বাইরে থাকবে, তো ইলেকট্রনগুলো এই কক্ষপথে, কোন কক্ষপথে কয়টা থাকবে? ধরো এটা সূর্য, তাহলে এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ। এই কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেইটা যে সূত্র দিয়ে নির্ণয় করা হয় তোমরা জানো, তাকে বলা হয়, এই যে এরকম সংক্ষিপ্ত একটা সূত্র আছে, কয়েকটা সূত্র, তার মধ্যে একটা সূত্র 2n²। একে বলে থাকি আমরা ইলেকট্রন বিন্যাসের সূত্র। ইলেকট্রন বিন্যাসের সূত্র। তাহলে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়, সাজানো থাকে বিভিন্ন কক্ষপথে, কি যেই সূত্র দ্বারা, তাকে বলা হয় ইলেকট্রন বিন্যাসের সূত্র। ইলেকট্রন বিন্যাসের কয়েকটা সূত্র আছে, তার মধ্যে সবচেয়ে ছোট্ট সহজ সূত্র হচ্ছে 2n²। রাইট? এই জন্য আমরা এই কয়টা কথা এখানে মনে রাখবো। বুঝতে যাচ্ছে? এবার লেখা শুরু করো। পয়েন্ট নাম্বার 1, পরমাণু গঠনের
1 নম্বর পয়েন্ট, সবাই লিখো প্লিজ। বস্তু অবলিক মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে অ্যাটম বা পরমাণু বলে। বস্তু অবলিক মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে অ্যাটম বা পরমাণু বলে। বস্তু অবলিক মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশকে অ্যাটম বা পরমাণু বলে। ব্যাস, অ্যাটম বা পরমাণু বলে। সাথে দাঁড়িয়ে দিয়ে লেখো ইহা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। সাথে দাঁড়িয়ে দিয়ে লেখো ইহা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। ইহা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 2, 2 নম্বর পয়েন্টে লেখো। 2 নম্বর পয়েন্টে লেখো প্লিজ। ইহাতে মানে কি, অ্যাটমের কথা বলছি। ইহাতে ইলেকট্রন এবং প্রোটন সমান সংখ্যায় অবস্থান করে। 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 লিখছো? 3 নম্বর পয়েন্টে লেখো। 3 নম্বর পয়েন্ট, ইলেকট্রন সর্বদা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। ইলেকট্রন সর্বদা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। ইলেকট্রন সর্বদা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে। ইলেকট্রন সর্বদা চার্জ নিরপেক্ষ হয়ে থাকে এবং ইহা সরি হ্যাঁ, এই এক্সট্রিমলি সরি, আমি কি বলতেছি আর কি। হ্যাঁ দেখো, ইলেকট্রন সর্বদা, এই এক্সট্রিমলি সরি, এদিকে খেয়াল করো শাহিন। ইলেকট্রন সর্বদা ঋণাত্মক চার্জগ্রস্ত হয়ে থাকে। এই কথাটা লিখবো আমি, নিরপেক্ষ বলে ফেলছি। হ্যাঁ লেখো ইলেকট্রন, এক্সট্রিমলি সরি, স্পেলিং মিস্টেক, প্রিন্টিং মিস্টেক। ইলেকট্রন সর্বদা ঋণাত্মক চার্জগ্রস্ত হয়ে থাকে। ঋণাত্মক চার্জগ্রস্ত হয়ে থাকে এবং নিউক্লিয়াসের বাহিরে হ্যাঁ থ্যাংক ইউ শাহিন, এবং নিউক্লিয়াসের বাহিরে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সংখ্যায় অবস্থান করে। এবং নিউক্লিয়াস, হ্যাঁ পারভিন থ্যাংক ইউ, এবং নিউক্লিয়াসের বাহিরে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সংখ্যায় অবস্থান করে। জাকিয়া সুলতানা, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। ইলেকট্রন সর্বদা ঋণাত্মক চার্জগ্রস্ত হয়ে থাকে এবং নিউক্লিয়াসের বাহিরে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সংখ্যায় অবস্থান করে। নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সংখ্যায় অবস্থান করে। লিখছো? দাঁড়িয়ে দিয়ে লেখো ইহাকে ইলেকট্রন বিন্যাসের সূত্র বলে। দাঁড়িয়ে দিয়ে লেখো ওখানে ইহাকে ইলেকট্রন বিন্যাসের সূত্র বলে। ইহাকে ইলেকট্রন বিন্যাসের সূত্র বলে। থ্যাংক ইউ। ব্র্যাকেটের মধ্যে লেখো 2n²। ইহাকে ইলেকট্রন বিন্যাসের সূত্র বলে, ব্র্যাকেটের মধ্যে লেখো 2n²। ব্যাস, শেষ থাক। নেক্সট পয়েন্টে লেখো প্রোটন এবং নিউট্রন সর্বদা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। সবাই লেখো প্রোটন এবং নিউট্রন সর্বদা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। প্রোটন এবং নিউট্রন সর্বদা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। প্রোটন এবং নিউট্রন সর্বদা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। লিখছো? দাঁড়িয়ে দিয়ে লেখো প্রোটনের চার্জ পজিটিভ এবং নিউট্রনের চার্জ পজিটিভ এবং নিউট্রনের চার্জ নিউট্রাল বা নিরপেক্ষ। প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ নিউট্রাল বা নিরপেক্ষ। প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ নিউট্রাল বা নিরপেক্ষ। লিখছি? ব্যাস। এরপরে এখান থেকে আর তেমন কিছু কথা নাই, অল্প একটু কথা আছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে লেখো পরমাণুর মূল কণিকা
পরের পয়েন্টে। আচ্ছা তোমরা পরে লেখো, আমি লিখে নিই। হ্যাঁ, একটু পরে লেখো, আমরা পরের পয়েন্টে এভাবে লিখব। পরমাণুর মূল কণিকা। হ্যাঁ, মূল কণিকা কি কি ভাগ করলাম রে ভাই? দেখো তো, 3 ভাগে ভাগ করলাম না? একটা হলো স্থায়ী, আর একটা হলো অস্থায়ী, আর একটা হলো কম্পোজিট বা ভারী। ভারী বা কম্পোজিট বলি, কম্পোজিট। হ্যাঁ, একটু খেয়াল করো। তাহলে পরমাণুর মূল কণিকা নিয়ে প্রশ্ন করলে তুমি অবশ্যই তাড়াহুড়ো করবে না। মূল কণিকা বললে আগে একটু থামবা, দেখবা কি বলতে যাচ্ছে, সে কোন দিকে যাচ্ছে, অ্যাডজেক্টিভটা কি, তো মডিফায়ারটা কি। সে পরমাণুর মূল কণিকা বলছে না, তো কাকে সে মডিফাই করতেছে, কি বোঝাচ্ছে এখানে। যদি মূল কণিকাটা এটা বোঝায় তাহলে ওইদিকে যাবা, এটা বোঝালে এইদিকে, এটা বোঝালে ওইদিকে যাবা। তো এখানে আমরা জানি যে বা পড়ে আসছি যে স্থায়ী মূল কণিকা কিছুক্ষণ আগেই পড়লাম, তারা হচ্ছে 3 জন। কি কি ভাই? ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। দেখো, এ নেগেটিভ, এ পজিটিভ, এ হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ, রাইট। এরপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা নাই ইয়াসমিন, দেখো 4 নাম্বারটা বলছিলাম, দেখো খেয়াল করো, আমরা শেষের পয়েন্টটা যা বলেছিলাম তারা না, সেটা বলছিলাম হচ্ছে যে প্রোটন এবং নিউট্রন সর্বদা নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। হ্যাঁ, এবং প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের চার্জ নিউট্রাল বা নিরপেক্ষ, এটাই বলছিলাম আর কি। হ্যাঁ, প্রোটনের চার্জ পজিটিভ এবং নিউট্রনের চার্জ নিউট্রাল বা নিরপেক্ষ, সেই কথা বলছিলাম। দেখো এখন পরমাণুর মূল কণিকা স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট, তাই তো। তো স্থায়ী মূল কণিকা তো 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যে কথাগুলো আমরা এখন বললাম। এইবার দেখো অস্থায়ী মূল কণিকা, এগুলো অনেকগুলো আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে মেসন, মেসন, পজিট্রন, পজিট্রন, তারপরে হচ্ছে গ্যাভন, এরপর হচ্ছে গুরুত্বপূর্ণগুলো লিখতেছি আর কি, নিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, ইটিসি। গুরুত্বপূর্ণ এইগুলো। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে আমাদের পরীক্ষায় আসছে এই যে মেসন, পজিট্রন, এগুলো আমাদের পরীক্ষায় আসছে। কম্পোজিট ভারী কণিকা, এরা হচ্ছে আবার 2 রকম। হ্যাঁ, আমরা জানি এরা হলো আবার 2 রকম। একটা হচ্ছে আলফা কণা, এর অবশ্য ফিজিক্সের বিষয়, আলফা কণা মডার্ন ফিজিক্সের বিষয়, আলফা কণা, আর একটা হচ্ছে ডিউটেরন, ডিউটেরন। দেখো এই হচ্ছে কাহিনী। এবার এই পয়েন্ট এভাবে লিখে নাও, আমি যেভাবে লিখে দিচ্ছি সেভাবে লিখে নাও একটু। হ্যাঁ, ব্যাস লেখা হয়েছে। দেখো খেয়াল করো, এই কালকে যেন কি আসলা আমার কাছে, ওই যে তোমার নাম ভুলে গেছি, যে আসলা ক্যাডার চয়েস লিখে নিয়ে গেলা, এই বোনটা সুমাইয়া না কি নাম যেন। তুমি যদি ক্লাসে থাকো একটু টেক্সট করো তো, তোমার নামটা আমি ভুলে গেলাম, কি নাম, সুমাইয়া না শিমু কি যেন লিখে দিলাম তোমাকে, যে আমি ক্যাডার চয়েসটা করে দিলাম কালকে বিকালে যে আসছিলাম। হ্যাঁ, তুমি যদি ক্লাসে থেকে থাকো তোমার নামটা আমাকে একটু লিখে, তুমি কি, আমি ভুলে গেছি নামটা, মনে করতে পারছি না তোমার নামটা। আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করো। তাহলে আমাদের মোটামুটি মূল কণিকার কথাটা শেষ হলো। হ্যাঁ, এখন এখান থেকে আরও কিছু কথা আছে, সে কথাগুলো একটু কিভাবে মনে রাখবো আমি বোঝাতে পারতেছি না, তবু আমরা এতটুকু মনে রাখবো। আমার ছোট্ট একটা ঘটনা দিয়ে বলি তোমাদেরকে, একটু মনে রাখো সবাই। হ্যাঁ, একটু গল্প করি, ছোট্ট একটা গল্প করি। তা হচ্ছে ওই
আমাদের গ্রামে। তখন আমি ছোট, ক্লাস 6 অথবা 7 পড়ি, 7 মেবি 7 উঠবো সেই সময়টায়। তো আমি সরকারি স্কুলের ছাত্র ছিলাম, কিন্তু ওই শীতের সময় তো বাড়িতে আসছি, তো আমাদের গ্রামে একটা স্কুল আছে, ভালো মানের স্কুল আছে আর কি। তো শোনো, তো এখন অনেক বড় হয়ে গেছে সেই স্কুলটা। তো ওই স্কুলের একজন শিক্ষক, তো শিক্ষকের আমি একটা কথা বলি যে শিক্ষক আসলে তো শিক্ষকই, তিনি কেমন, কোন কোয়ালিটির, এটা তোমার জাজ করার দরকার নেই। তার কাছে তুমি শিখছো, তুমি ঋণী থাকবা তার কাছে। হ্যাঁ, তো আমাদের মানে এমনি বলছি তোমাদেরকে জাস্ট ঘটনাটা জানানোর জন্য, আদারওয়াইজ নিবা না। আমাদের ওই স্কুলের মধ্যে মোটামুটি আমাদের এলাকাটা খুবই মানে আগে থেকেই শিক্ষিত, মানে বেশ শিক্ষিত আছে ওখানে। তো ওই স্কুলের শিক্ষক হওয়া, ওই আগে দেখছি তখনই ও যথেষ্ট টাফ ব্যাপার ছিল, কারণ কমিটিতে যারা ছিল তারা হাই প্রোফাইলের লোক, বুঝতেছো। তারা হয়তো ম্যাক্সিমামই ঢাকায় থাকে, কিন্তু স্কুলের কমিটির লোক তারা। মানে ওখানে কোনো কিছু হইতে গেলে খুব জিনিয়াসরা কিছু একটা হয়, ক্লাসের ক্যাপ্টেন যদি নির্ধারণ হয় তাহলে সেরকম লোকজন হয় ওই ছাত্রদের মধ্যে। তো এবার ওই কমিটির সদস্য ছিল আব্বা, চাচা, ওনারা আসেনি। আবার আমাদের সেই শিক্ষক স্কুলের, যে শিক্ষকের কথাটা আমি বলবো তোমাদেরকে, উনি হচ্ছেন, আল্লাহ মাফ করুন ওইভাবে বলছি না, জাস্ট জানানোর জন্য বলছি, তিনি হচ্ছেন শিক্ষকদের মধ্যে 1 নম্বর শিক্ষক পিছন দিক থেকে, বুঝতেছো, সামনের দিক থেকে না, পিছন দিক থেকে 1 নম্বর শিক্ষক। তো তিনি সবচেয়ে পড়ান, সব ক্লাসে গিয়েই একটাই তার ডায়লগ, হট ইস মাটি, মানে কৃষি বিজ্ঞান পড়ান, বুঝতেছো। মানে একেবারে দুর্বলের চেয়ে দুর্বল, কিন্তু যা হোক শিক্ষক তো শিক্ষকই, আলহামদুলিল্লাহ। তো ওনার কাছে আমি ঋণী। হ্যাঁ, যা হোক, মানে একটা কারণে ঋণী, উনি একটা ভালো কথা, সবই তো ভালো কথা, একটা কথা আমার জীবনে খুব কাজে লাগছে। যাই হোক, এরপরে ওই সম্মানিত শিক্ষক, উনি একদিন আমাদের ওই গ্রামের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাইতে একটা ছোট্ট কালভার্ট আছে, ব্রিজ আছে, বুঝলাম। তো এই বন্যার কারণে ব্রিজটা ভেঙে গেছে। তারপরে তো শীতের সময় আসছে, তো শীতের সময়ও হালকা আবার একটু বৃষ্টি হয়ে গেছে, আর ওই ছোট্ট জায়গাটা মানে নদীটা, ক্যানেলটা পার হতে হচ্ছে ইয়ার মতো করে, কি বলে তোমার এই বলে কি, খেয়া নৌকা দিয়ে পার করতেছে আর কি। তো স্যার ওই স্কুলের দিকে যাবেন, তো হঠাৎ করে আমি ওই দিকে গেছি, যাই দেখি যে স্যার ওখানে, বুঝতেছো। তো স্যারের একটা সাইকেল ছিল, ফনিক্স সাইকেল, বুঝলা। তো ফনিক্স সাইকেলটা, এই সম্বন্ধে আমার ধারণা নাই ফনিক্স সাইকেল কি জিনিস। তো আগে তখন তো ওইটাই মোটর সাইকেল, হ্যাঁ, অনেক আগের কথা। তো এই ফনিক্স সাইকেল মানে যার কাছে আছে সে মানে এখনকার মোটর সাইকেলের মতো, তো অনেক ভারী, আমি জানতাম না এটা। তো স্যার এই পাশে কাদার মধ্যে, তো স্যার ওই আবার স্যান্ডেল পরে যাইতেন আর কি স্কুলে। তো পায়জামাটা স্যার গোটায় নিছেন, প্যান্টটা নিয়ে স্যান্ডেলটা ওখানে রেখে স্যার পাশে কার সাথে গল্প করতেছেন, আর এখানে আমি দাঁড়িয়ে আছি, খেয়াটা চলে আসছে। তো আমি চিন্তা করলাম স্যার পার হবে, আমার আবার একটু আগে থেকেই স্যারদের একটু খেদমত করতাম, মানে তাদের কাছাকাছি থাকতাম। তো আমি মনে করলাম তাহলে স্যারের সাইকেলটা আমি ওই পাশে পার করে দিই, খেয়াতে উঠে দিই, স্যার খুশি হবে, আমার জন্য দোয়া করবে, কথা বুঝতেছো। এই ফিলিংস আমার ভিতরে, চিন্তা ভাবনা। এটা কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয়নি, এটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি থেকে আমি দেখে আসছি ঐতিহ্য। আমার দাদা দাদি, নানা নানি, তারপর আমার আব্বা চাচা, তাদেরকে দেখছি যে তারা শিক্ষকের প্রতি তারা কতটা রেসপেক্টেড, সেখান থেকে অটোমেটিক এটা ভিতরে চলে আসছে আর কি, জেনেটিক্যাল। তো এবার আমি চিন্তা করলাম যে স্যার তাহলে খুশি হয়ে যাবেন। খেয়া যখন এই পাশে আসছে, তখন আমি ওই সাইকেলটা, ফনিক্স সাইকেলটা, ছোটো মানুষ হাত দিয়ে তো উঁচু করতে পারবো না, তখন কি করতে গেছি, উপস্থিত বুদ্ধি, এই যে কাঁধ আছে না, কাঁধ, সাইকেলের ভিতরে কাঁধটা দিয়ে দিছি, যে উঁচু করতে গেছি, বুঝলা। কিন্তু ফনিক্স সাইকেল যে কাকে বলে, কত প্রকার, সেই দিন বুঝতে পারছি। আমার কাঁধ মনে হয় ছিঁড়ে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছি, এত ভারী, এত কোনোদিন উঠাই নাই। আচ্ছা, এবার দেখি স্যারের স্যান্ডেলটা ওখানে আছে, কাদাওয়ালা স্যান্ডেল। তো এখন চিন্তা করছি, তাহলে সাইকেলটা নিয়ে যাচ্ছি, স্যান্ডেলটা রেখে যাই কেন, স্যান্ডেলটাও নিয়ে যাই, স্যারের স্যান্ডেল, স্যার খুশি হবে। এখন সাইকেলটা যখন আমি যে ডান কাঁধে নিয়ে নিছি প্রথমে ভুলে, এবার যদি ডান হাত দিয়ে আবার ধরতে যাই, তাহলে সাইকেলটা পড়ে যাবে, এই জ্ঞান আমার নাই। আমি আবার নিচে হইতে গেছি, দেখি সাইকেল পড়ে যায়। তখন কি করেছি, বাম হাত দিয়ে ধরতে গেছি স্যান্ডেল। বাম হাত দিয়ে ধরতে গিয়ে মনে হলো, আল্লাহ, স্যার যদি দেখে স্যারের স্যান্ডেল তো তাতে কিচ্ছু যায় না, কিন্তু সম্পর্ক কার সাথে, কথাটা মনে রাখবা, স্যান্ডেল মূল ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে সম্পর্কটা কার সাথে, স্যারের সাথে। তাহলে স্যারের স্যান্ডেল নিচ্ছি, বাম হাত দিয়ে নিচ্ছি, এটা স্যার দেখলে তো কষ্ট পাবে, তাহলে নিচ্ছি যখন, তাহলে ডান হাত দিয়েই নিই। যাই হোক, এবার ডান হাতে নিলাম স্যান্ডেলটা, কাঁধের উপরে আছে সাইকেল, এবার সাইকেল পড়ে যায়, উঁচু করছি, উঁচু করার কারণে শীতের দিন এই স্যান্ডেল
পুরোটা চলে আসছে বুকের কাছে আমার অজান্তেই, বুঝতেছো? হাতি চকল এরকম আসবে না? এসে যা লাগছে, শীতের সকাল আমার এইখানে লেগে, সাদা ছিল আমার ড্রেস, এইখানে লাগছে লেগে পুরোটা একদম ওই যে মাটির সুরা দিয়ে পুরো ঢেকে গেল, একবারে ভিজে গেল। বাস, তবুও দেখলাম না আজকে স্যারের খেদমত করি, উঠে গেলাম খেয়ার উপরে। এবার স্যার কিন্তু ওই দিক থেকে দেখে স্যার থাওয়া হয়ে গেছে, বুঝতেছো? স্যার হচ্ছে আমার আব্বু। এবার স্যার তাকে আসছে যে সর্বনাশ, কী করে এটা। পরে স্যার ওই অবস্থায় আসছে আমার কাছে, এসে বলছে তুই কেন এটা ধরলি? তো না স্যার সমস্যা নাই। আচ্ছা, স্যার বলতেছে অনেক ভারী তো। আমি বললাম না স্যার সমস্যা নেই, কিন্তু আমার ভিতরে কী হচ্ছে তা তো আমি বুঝতেছি। এবার উঠলাম, 1-2 মিনিট লাগছে বা 3 মিনিট লাগছে, ছোট্ট নদী পার হয়ে গেল এই পাশে। কালভারটা যখন পার হয়ে গেছে, ব্রিজটা যখন পার হয়ে গেল, নামাই দিলাম ওই পাশে। নামাইয়ে যখন দিয়েছি তখন আমি আর হাত সোজা করতে পারি না, জানো, এত ভারী। এবার আসার পরে স্যারের চোখে পানি চলে আসছে যে আমি ছোট মানুষ, শীতের দিন কি কাজটা করলাম। স্যারের তো জীবনে হয়তোবা স্যারকে কেউ এতটা রেসপেক্ট করে নাই, আমিই হয়তোবা প্রথম। ছোট্ট কাজ করেছি, কিন্তু হয়তোবা আমি স্যারের জীবনে প্রথম এবং শেষও হইতে পারি। তো এই কাজটা করার কারণে দেখি স্যারের চোখে পানি চলে আসছে। তখন স্যার আমাকে যাওয়ার সময় একটা কথা বলছিলেন, বুঝতেছো? সেই কথাটা তোমাকে বলছি আমি। স্যার বলছিলেন যে মাহবুব দেখ, তুই কোথায় কখন কিভাবে থাকবে আমি জানি না, তবে আমি দোয়া করি তুই যেখানেই থাকিস, তুই যেমন আমার স্যান্ডেলটা তুই হাতে নিলি, আমার পায়ের স্যান্ডেল তুই হাতে নিয়েছিস, সারা জীবন তুই যেখানে থাকবি তোর সাবঅর্ডিনেট যারা থাকবে, তোর ছাত্ররা তোর স্যান্ডেল তাদের মাথায় নিয়ে নিবে। এই যে কথাটা বলছিল স্যার, এই কথাটা আমার এই দীর্ঘ 16 বছর এই BCS এর লেভেলে আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক 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 সম্মান দিয়েছেন আমাকে। আমার স্টুডেন্টরা এত রেসপেক্ট করেছে আমাকে, এত রেসপেক্ট করছে, এবং আমার বিশ্বাস যতদিন থাকবো এই লেভেলে ইনশাল্লাহ করবে তারা। তো এখানে তোমাদের জন্য আমার বলার একটা ছোট্ট কথা, ফিলিংস, সেটা হচ্ছে তোমরা বলতো না অ্যাজ ইউ সো সো ইউ রিপ। একটা কথা প্রবাদ আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়, যেমন কর্ম তেমন ফল, কি বলো না? এই জন্য মাথায় রাখবা, তুমি যা করবা, তুমি কাউকে ধোকা দিচ্ছ, ঠকাচ্ছ, তুমি নিশ্চিত রেডি করো, নোট করে লিখে রাখো, এটা তোমার দিকে ফিরে আসতেছে, খুব রিসেন্টলি আসবে, এবং এত ভয়াবহভাবে আসবে তুমি কল্পনা করতে পারবা না, বুঝতেছো? তখন তুমি বুঝতে পারবা, পৃথিবীর কেউ বুঝবে না, তুমি বুঝতে পারবা দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ দ্য রিয়াকশন। বাট বুক ফেটে যাবে, কিন্তু বলতে পারবা না। তাই বলি, অনুরোধ করি, প্লিজ লিভ দ্য ক্রাইম। এটা বাদ দিয়ে দাও। তুমি ক্রাইম বলতে যে শুধু আর্মস নিয়ে থাকবে তা না, তুমি যে সময়টা নষ্ট করতেছো এটাও একটা ক্রাইম, দ্যাট ইজ দ্য গ্রেট কাইন্ড অফ ক্রাইম। তুমি সময়টা নষ্ট করছো, বাবা মাকে ধোকা দিচ্ছ, নিজেকে ধোকা দিচ্ছ, পরিবারকে ধোকা দিচ্ছ, ঠকাচ্ছ, তুমি কিন্তু ঠকবা, এবং এমন কান্না কাঁদতে হবে তোমার চোখের পানিগুলো মোছার মতো কেউ থাকবে না। এই জন্য বলছি, ন্যাচারাল পানিশমেন্ট ইজ দ্য বেস্ট পানিশমেন্ট। তুমি কোনো হিংসা প্রতিশোধ নেওয়ার দরকার নাই, তুমি পড়াশোনা করো, তুমি এইগুলো বাদ দিয়ে দাও, আর যে কাজটাই করো চিন্তা ভাবনা করে করবা, এটা কিন্তু তোমার দিকে ফিরে আসবে। সুতরাং নো বেয়াদবি, কখনো কারোর সাথে ভুলেও কোনো বেয়াদবি করতে যাও না, এটা কিন্তু তোমার উপর ফিরে আসবে, খুব দ্রুত ফিরে আসবে। কথা বুঝতেছো? তো আমি এখান থেকে লাস্ট যে কথাটা তোমার জন্য আমার বলা, তা হচ্ছে ওই যে আমাদের গ্রামে একটা কথা বলতেন নানি দাদিরা, তোমরা জানো কি না, সেটা হচ্ছে থুতু উপরের দিকে ফেললে নিচের দিকেই আসে। কথা কি বুঝতে পারতেছো? এই শামীম, তোমাদের এলাকায় আছে কথা, থুতু উপরের দিকে ফেললে নিচের দিকে আসে। থুতু যদি উপরের দিকে ফেলো, কোন দিকে যাবে? নিচের দিকে আসবে। আচ্ছা, থুতু না ফেলে যদি কলমটা উপরের দিকে দেই, নিচ দিকে আসবে না? আসবে। তো কিছুক্ষণ আগে বললাম না, ইট মারলে পাটকেল খেতে হয়, এই ইটটা যদি আমি উপরের দিকে মারি, ইট কোন দিকে আসবে? নিচের দিকে আসবে না? স্বাভাবিক বিষয়, যে কোনো অ্যাকশন নিচের দিকেই আসবে। কথা কি বুঝতেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই শাহিন, থ্যাংক ইউ, জান্নাতুল ফেরদৌস। দেখো, আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম তোমাদের সাথে, এই অনেকক্ষণ গল্প করলাম, তোমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম, কিন্তু আমার একটা ঘটনা জানাই দিলাম তোমাদেরকে আর কি। সেই জন্য দেখো, তোমরা আমার স্টুডেন্ট, তাই শোনো। তাহলে আমাদের এই লিসনটা কি? তোমার এতক্ষণ সময় আমি নষ্ট করলাম, 10টা মিনিট আমি ঘটনা বলেছি, 10টা মিনিট পড়লে অনেক পড়াতে পারতাম, কিন্তু যেহেতু আমি ঘটনা বলেছি, যেহেতু মাহবুব স্যার ঘটনাটা বলেছে, সুতরাং তোমাকে বুঝতে হবে এটা পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ, আমার ঘটনাগুলো শোনা। কথা কি বুঝতে পারতেছো? সুতরাং এই যে আমি তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করলাম, ইট মারলে কি পাটকেল খেতে হয়, অথবা ইট উপরের দিকে মারলে, নিক্ষেপ করলে নিচের দিকে পড়ে, দ্যাট ইজ দ্য ন্যাচারাল রুলস, ন্যাচারাল পানিশমেন্ট। সো যেহেতু ন্যাচারাল পানিশমেন্ট, ন্যাচারাল রুলস, তাহলে অবশ্যই ইহা মেনশনেবল, উল্লেখযোগ্য। তাই একটু লিখে নিবা। কিভাবে লিখে নিবা আমরা সবাই একটু খেয়াল করো প্লিজ। দেখো সিরাজুমণিরা, খেয়াল করো,
তো আমরা যা বলছিলাম, তাহলে আমাদের ঘটনাটা কি হলো ভাই? সবাই মনোযোগ দাও। এতক্ষণ 10 মিনিট যে ঘটনাটা বললাম তার আলোকে সংক্ষেপে লিখতে পারি এই কথাটা। ইট পড়ে কোন দিকে? নিচের দিকে। সবাই আমার সাথে বলো, লাউডলি বলো, যে যেখানে আসো সেখান থেকে লাউডলি আমার সাথে বলো, ইট পড়ে নিচের দিকে। সবাই বলো, জোরে জোরে বলো, ইট পড়ে নিচের দিকে। আবার বলো, ইট পড়ে নিচের দিকে। বুঝতেছো? এই কথাটা একটু লিখে নিই আমি, হ্যাঁ? তাহলে যেহেতু গুরুত্বপূর্ণ কথা পড়াইলাম সেই জন্য একটু লিখে নিলাম। খেয়াল করো, ইট পড়ে নিচের দিকে, বা ইট পড়ে নিচে, ইট পড়ে নিচে। পরে নয়, ডায়মন্ড দাও দাও। ইট পড়ে নিচে, কথা কি বুঝতে পারতেছো? ইট পড়ে নিচে বা নিচের দিকে। হ্যাঁ, অবশ্যই সেজমনিটা দেখো ভাই, এদিকে খেয়াল করো, ইট পড়ে নিচে বা নিচের দিকে। আমরা এই পর্যন্ত লিখছি। হ্যাঁ, এবার একটু খেয়াল করো, যেহেতু স্যার ঘটনাটা বলেছে, প্লিজ লিসেন টু মি। তোমরা অনেকেই ক্লাসে আমার গল্প শুনেছো, আমি বলেছি আমি যখনই গল্প করব গল্পটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা, এর মধ্যে কোনো একটা কারণ আছে। আর স্যারের যেহেতু গল্প ঘটনা, সুতরাং এটা মনে রাখবা কিভাবে? সারা জীবন মনে রাখবা, এবং খুব ভালো করে মনে রাখবা। ইভেন পারলে এভাবে মনে রাখবা, অক্ষরে অক্ষরে মনে রাখবা সারা জীবন। সুতরাং এই ঘটনাটা তোমরা কিভাবে মনে রাখবা বলো তো ভাই? সারা জীবন অক্ষরে 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 মনে রাখবা, ঠিক তো? তাহলে কিভাবে মনে রাখবো আমরা? অক্ষরে 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 মনে রাখবো সারা জীবন। সবাই খেয়াল করো এবং লাউডলি আমার সাথে বলো, সবাই লাউডলি বলো। এই যে ইটটা আবিষ্কার করলাম না, ইট পড়ে নিচের দিকে, তিনটা কথা বলছি এখানে। সবাই লাউডলি আমার সাথে বলো, ইলেকট্রন। সবাই বলো, ইলেকট্রন, থমসন। সবাই বলো, ইলেকট্রন, থমসন। তা বলো, প্রোটন। তারপর বলো, রাদারফোর্ড, রাদারফোর্ড, নিউটন, নিউটন, চ্যাডউইক, চ্যাডউইক। হ্যাঁ, খেয়াল করো, প্রত্যেকটা শব্দ, তিনটা শব্দ, তিনটা স্থায়ী মূল কণিকা বুঝাচ্ছি আমরা। আর প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে সেই পার্টিকেলের নাম, আর পরের অক্ষরটা হচ্ছে সেই আবিষ্কারকের নাম। সুতরাং ইলেকট্রন, প্রথম শব্দ ইলেকট্রন, তাই না? ইলেকট্রন আবিষ্কার করেছে কে? ঠিক আছে, ঠিক আছে ভাই আফরোজা, থ্যাংক ইউ। তাহলে ইট আবিষ্কার করে, সরি ইট বলছি, ইলেকট্রন আবিষ্কার করেছে কে রে ভাই? থমসন। প্রোটন আবিষ্কার করেছে কে? রাদারফোর্ড। নিউটন আবিষ্কার করেছে কে? চ্যাডউইক। যদি কখনো ভুলে যাও তাহলে এই কথাটা ফট করে মনে করে ফেলবা, ইট পরে নিচের দিকে স্যার বলেছিল। ঘটনার আলোকে ঘটনা মনে থাকবে, ঘটনা মনে থাকলে লাইনটা মনে থাকবে, লাইনটা মনে থাকলে এখানে অসংখ্য বিসিএস কোশ্চেন সবগুলো মনে থাকবে, রাইট? আর এই যে ইট, এই ইটটা প্রথম, ইট পরে নিচের দিকে, তার মানে প্রত্যেকটা ওয়ার্ড সিকোয়েন্স পরপর। তাহলে এই প্রথম শব্দের ঘটনাটা অবশ্যই আগে, তারপরে শব্দটা ঘটনা, তারপরে তারপরে শব্দটা, তারপরের ঘটনা। তাহলে দ্যাট ইজ দ্য ফিনোমিনা ইন, এইটা হচ্ছে 1897 সালের কাহিনী, এইটা হচ্ছে কত? 1911 সালের কাহিনী, এইটা হচ্ছে 1932 সালের কাহিনী। আর এই বিজ্ঞানীদের নাম যদি তোমাদের মনে না থাকে, হ্যাঁ, থমসন, অবশ্যই যদি মনে না থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে কি লিখবা? তাদের বাড়ি হচ্ছে ইউকে, থমসন। হ্যাঁ, তাহলে এদের বাড়ি কোথায় বলো তো? সবার বাড়ি ইউকে। ইলেকট্রন থমসন, প্রোটন রাদারফোর্ড, নিউটন চ্যাডউইক। এদের বাড়ি কোথায় কোথায়? সবার বাড়ি হচ্ছে ইংল্যান্ড, সবার বাড়ি ইংল্যান্ড মানে ইউকে, বাস ইউকে। আর কাহিনীটা হচ্ছে সিরিয়ালি 97, 11, 32, 1897, 1911, 1932, মানে সিরিয়ালি আস্তে আস্তে বাড়ছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই কথাগুলো আমাদের বিসিএস পরীক্ষায় বারবার আসছে। সো এটা একটু লিখে নাও, হ্যাঁ, একটু লিখে নাও, থমসন। হ্যাঁ, শিহাব লিখে নাও, শাহিন সবাই লিখে নাও, এই কথাটা একটু মাঝখানে লিখে রাখো। আচ্ছা, এখন তাহলে আমাদের ইলেকট্রন, প্রোটন, নিউটন সম্বন্ধে আমাদের কাহিনীগুলো চলে গেল। হ্যাঁ, এখানে একটা কথা তুমি অতিরিক্ত ইনক্লুড করতে পারো। এখানে দেখো, একটু খেয়াল করো প্লিজ। ইলেকট্রন, প্রোটন, নিউটন,
তো নিউটন আবিষ্কার করলো কে? চ্যাডউইক। কত সালে আবিষ্কার করলো বলো? 1932 সালে আবিষ্কার করলো। তবে এইটা আবিষ্কার করার কারণে চ্যাডউইক আবার